নমস্কার সবাইকে। টার্গেট টেট 2026 চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটি ভিডিও প্রস্তুত করেছি। তোমরা যারা ত্রিপুরা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই কার্যকর হবে বলে মনে করি। আজকের ভিডিওটির টপিক হচ্ছে গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন, রিলেশনশিপ উইথ লার্নিং। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে থাকবে বৃদ্ধি, বিকাশ এবং পরিপক্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কয়েকটি থিওরিটিক্যাল পার্সপেক্টিভ এবং কয়েকজন ব্যক্তিত্বের মন্তব্য এই গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচুরেশন সম্পর্কে। তো চলো দেরি না করে শুরু করি। তো গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচুরেশন এর মধ্যে প্রথমে রয়েছে আমাদের গ্রোথ বা বৃদ্ধি। প্রথমে আমরা গ্রোথের সংজ্ঞাটা দেখে নেব। গ্রোথ হলো শারীরিক আকার, আয়তন ও ওজনের বৃদ্ধি। অর্থাৎ গ্রোথ বলতে আমরা বুঝি যে শরীরের আকার, আয়তন এবং ওজনের বৃদ্ধি। এটি কোয়ান্টিটেটিভ অর্থাৎ পরিমাণগত পরিবর্তন যা মাপা যায়। গ্রোথটা হচ্ছে কোয়ান্টিটেটিভ পরিবর্তন যা মাপা যায়। তারপর রয়েছে গ্রোথের বৈশিষ্ট্য। গ্রোথের বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে দেখছি এটি পরিমাপযোগ্য, যেমন উচ্চতা, ওজন, অঙ্গ প্রত্যঙ্গের আকার ইত্যাদি। গ্রোথকে আমরা পরিমাপ করতে পারি উচ্চতা, ওজন ও অঙ্গ প্রত্যঙ্গের আকার ইত্যাদি মাধ্যমে। তারপর শারীরিক বৃদ্ধি। গ্রোথের মূল পরিচয়। শারীরিক বৃদ্ধিটা হচ্ছে গ্রোথের মূল পরিচয়। আমাদের শরীরের যে বৃদ্ধিটা সেটাই হচ্ছে গ্রোথের মূল পরিচয়। এটি বয়স ভিত্তিক এবং পর্যায়ক্রমিকভাবে ধীর হয়। গ্রোথটা আমাদের বয়স ভিত্তিক, অর্থাৎ বিভিন্ন বয়সে এটা ধীর হতে পারে এবং দ্রুত হতে পারে। তারপর রয়েছে এটি একটি সময়ের পর গ্রোথ থেমে যায়। এখানে রয়েছে যৌবন পরবর্তী, অর্থাৎ যৌবনের পর আমাদের এই গ্রোথটা কি হয়, থেমে যায়। তারপর রয়েছে গ্রোথের উদাহরণ, যেমন উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, দাঁত ওঠা, হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি। এগুলো হচ্ছে গ্রোথের কয়েকটি উদাহরণ। গ্রোথের শিক্ষাগত গুরুত্ব। শিক্ষার্থীর গ্রোথ স্টেজ বুঝে কার্যক্রম পরিকল্পনা করতে হয়। অর্থাৎ শিক্ষার্থীর গ্রোথ স্টেজটা বুঝে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। এখানে উদাহরণ রয়েছে, যেমন শিশুদের জন্য ফিজিক্যাল মুভমেন্ট বেশি থাকা উচিত, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, খেলাধুলা এগুলো থাকা উচিত। অর্থাৎ শিশুদের জন্য ফিজিক্যাল মুভমেন্টগুলা আমাদের বেশি রাখতে হবে, যাতে তার শরীরের মোটর ডেভেলপমেন্ট হয় এবং তার সার্বিক বিকাশ সম্ভব হয়। তারপর এখানে বলা আছে দুর্বল শারীরিক বৃদ্ধি থাকলে শিক্ষণও প্রভাবিত হয়। একজন দুর্বল শিক্ষার্থী যদি হয় তাহলে তার শিক্ষণটাও কিন্তু আলটিমেটলি প্রভাবিত হবে। তারপর রয়েছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন বা বিকাশ। ডেভেলপমেন্টটা কি প্রথমে আমরা জেনে নেব। ডেভেলপমেন্ট হলো শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়, নৈতিক সব ধরনের পরিবর্তনের সম্মিলিত রূপ। অর্থাৎ ডেভেলপমেন্টটা হচ্ছে একটা সার্বিক বিকাশ, যার মধ্যে রয়েছে শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, আবেগীয় এবং নৈতিক পরিবর্তন। অর্থাৎ সমগ্র পরিবর্তন আমরা ডেভেলপমেন্টের মধ্যে ইনক্লুড করতে পারবো।
এটি কোয়ালিটেটিভ প্লাস কোয়ান্টিটেটিভ, অর্থাৎ এটা গুণগত এবং পরিমাণগত উভয় পরিবর্তনকেই বোঝায়। গ্রোথের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা শুধু কোয়ান্টিটেটিভ পরিবর্তন যা বা পরিমাণগত পরিবর্তন, যেটাকে আমরা ওজন, উচ্চতা, বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে আমরা পরিমাপ করতাম। কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে কি হচ্ছে, এটা গুণগত এবং পরিমাণগত উভয় পরিবর্তনকেই বোঝায়। তারপর রয়েছে ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য। ডেভেলপমেন্টটা হচ্ছে লাইফ লং প্রসেস, মৃত্যু পর্যন্ত চলে। আমাদের ডেভেলপমেন্টটা মৃত্যু পর্যন্ত চলে, অর্থাৎ যখন থেকে আমাদের ডেভেলপমেন্টটা শুরু হয় এবং এটা চলতে থাকে আমাদের মৃত্যু পর্যন্ত। কিন্তু গ্রোথটা কি হয়, গ্রোথটা একটা নির্দিষ্ট সময় পর থেমে যায়। যেমন যৌবনে আমাদের গ্রোথটা থেমে যায়। এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসতে পারে, গ্রোথ আমাদের কখন থেমে যায়। তারপর হচ্ছে সিকুয়েন্সিয়াল বা ক্রমবর্ধমান। এটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, অর্থাৎ আমাদের ডেভেলপমেন্টটা সাধারণ থেকে বিশেষের দিকে যাবে। যেমন আমরা প্রথমে কি করব, হাতের পেশিগুলো নড়াচড়া করতে পারবো। তারপর কি হবে, আমরা হাত দিয়ে সূক্ষ্ম কাজ করতে পারবো, আমরা লিখতে পারবো, ছবি আঁকতে পারবো। এটাই হচ্ছে সিকুয়েন্সিয়াল। তারপর হচ্ছে প্রেডিক্টেবল প্যাটার্ন, যার মধ্যে আমরা এখানে রেখেছি সেফালুকেডাল এবং প্রক্সিমোডেস্টাল। এই সেফালুকেডাল এবং প্রক্সিমোডেস্টাল এই তথ্যটির প্রবক্তা হলেন আর্নল্ড গেসেল। এই প্রশ্নটি আমাদের পরীক্ষা আসতে পারে, এগুলো আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো আর্নল্ড গেসেল সেফালুকেডাল এবং প্রক্সিমোডেস্টাল এই তথ্যটির প্রবক্তা। আর্নল্ড গেসেলের ম্যাচিউরেশন থিওরি থেকে এটি এসেছে, অর্থাৎ সেফালুকেডাল এবং প্রক্সিমোডেস্টাল প্রিন্সিপালটা কোথা থেকে এসেছে, আর্নল্ড গেসেলের ম্যাচিউরেশন থিওরি থেকে এসেছে। তো এবারে আমরা দেখব সেফালুকেডাল প্রিন্সিপাল এবং প্রক্সিমোডেস্টাল প্রিন্সিপালটা কি। প্রথমে রয়েছে সেফালুকেডাল প্রিন্সিপাল। সেফালুকেডাল প্রিন্সিপালটা হচ্ছে শিশুদের বিকাশ মাথা থেকে নিচের দিকে ঘটে, অর্থাৎ প্রথমে শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটবে ভালোভাবে, এবং মস্তিষ্ক থেকে তার পায়ের দিকে বিকাশটা প্রসারিত হবে। এটাই হচ্ছে সেফালুকেডাল। এক কথায় শিশুর বিকাশ মাথা থেকে নিচের দিকে যাওয়াকে সেফালুকেডাল প্রিন্সিপাল বলে। একটা উদাহরণ রয়েছে এখানে। শিশু প্রথমে ঘাড়ের নিয়ন্ত্রণ, পরে হাত ও আঙ্গুল, শেষে পা ও চলাফেরা নিয়ন্ত্রণ করতে শেখে। এটা হচ্ছে আমাদের সেফালুকেডাল প্রিন্সিপালের একটা উদাহরণ। তারপর হচ্ছে প্রক্সিমোডেস্টাল প্রিন্সিপাল। এটা আমাদের দেহের কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশ, অর্থাৎ আমাদের দেহের কেন্দ্র থেকে বাইরের দিকে বিকাশ। একটা উদাহরণের মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। শিশু প্রথমে কাঁধ ও বাহু নিয়ন্ত্রণ, পরে হাত ও আঙ্গুল নিয়ন্ত্রণ করতে শেখে। শিশু প্রথমে কি করে, কাঁধ ও বাহু নিয়ন্ত্রণ করতে শিখে, পরে তার হাত আঙ্গুল নিয়ন্ত্রণ করতে পারে। এটাই হচ্ছে আমাদের প্রক্সিমোডেস্টাল প্রিন্সিপাল। তারপর ডেভেলপমেন্টের আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এখানে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থাকে। প্রতিটা শিশুর ডেভেলপমেন্ট রেট আলাদা হয়,
অর্থাৎ প্রত্যেকটা শিশুর যে ডেভেলপমেন্টটা এটা আলাদা আলাদা ভাবে হয়। সমস্ত শিশুর ডেভেলপমেন্টটা একইভাবে হয় না। আমরা ব্যক্তি বিশেষে আমাদের ডেভেলপমেন্টটা কি হয়, আলাদা আলাদা হয়। তারপর ডেভেলপমেন্টের ধাপসমূহ। এখানে বয়স, ধাপ এবং বৈশিষ্ট্য রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 2 বছর সে ইনফেন্সি বা শৈশব ধাপের মধ্যে রয়েছে। তো এই ধাপের বৈশিষ্ট্যটা হচ্ছে রিফ্লেক্স, অ্যাকশন, ওয়াকিং, টকিং শুরু। রিফ্লেক্স অ্যাকশন করে, সে কোনো একটা বস্তুকে নিয়ে সে তার প্রতিক্রিয়া করে, সে হাঁটতে শিখে এবং কথা বলতে শিখে। তারপর হচ্ছে 2 থেকে 6 বছর বয়স। 2 থেকে 6 বছর বয়সের ধাপটা হচ্ছে আর্লি চাইল্ডহুড বা প্রারম্ভিক শৈশব। এর বৈশিষ্ট্যটা হচ্ছে ভাষা বিকাশ, কল্পনা, স্বাধীনতা। এই স্তরে শিশু কি করে ভাষার বিকাশ হয়, কল্পনা, স্বাধীনতা, এই সমস্ত বিকাশ ঘটে। তারপর হচ্ছে 6 থেকে 12 বছর, লেট চাইল্ডহুড বা প্রান্তীয় শৈশব। এর বৈশিষ্ট্য হচ্ছে স্কুল রেডিনেস, ফ্রেন্ডশিপ, রুলস বোঝা। তো লেট চাইল্ডহুডের বৈশিষ্ট্যটা হচ্ছে স্কুল রেডিনেস, বিদ্যালয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত হবে। এখানে দেওয়াই আছে 6 থেকে 12 বছর। তো এই বয়সে কি হয়, শিশুরা বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ফ্রেন্ডশিপ, তারা বন্ধুত্ব তৈরি করে। এবং রুলস বোঝা, তারা সমাজের বিভিন্ন রুলস গুলো বুঝতে চেষ্টা করে। তারপর রয়েছে 12 থেকে 18 বছর। এটার ধাপটা হচ্ছে অ্যাডোলেসেন্স বা শৈশব। এর বৈশিষ্ট্য হচ্ছে আইডেন্টিটি, পেয়ার ইনফ্লুয়েন্স। এই ধাপে এসে শিশু তার পরিচয় সম্পর্কে অবগত হয়। তারপর পেয়ার ইনফ্লুয়েন্স, সে বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। তারপর হচ্ছে 18 বছর। এই সময়কালটাকে বলা হয় প্রাপ্তবয়স্ক। অর্থাৎ 18 বছর বা 18 বছরের উপরে যদি একটা শিশু হয় তাকে আমরা প্রাপ্তবয়স্ক বলতে পারবো। এর বৈশিষ্ট্যটা হচ্ছে পূর্ণবয়স্কতা, দায়িত্ব, পেশা। তখন সে পূর্ণবয়স্ক হয়ে যায়, তার মধ্যে একটা দায়িত্ববোধ চলে আসে এবং সে পেশাগত দায়িত্ব অর্জনের জন্য, পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়। এবারে আমরা দেখে নেব ডেভেলপমেন্টের কয়েকটি উদাহরণ। ভাষা শেখা, অর্থাৎ ভাষা শেখাটা হচ্ছে শিশুর ডেভেলপমেন্টের একটা উদাহরণ। সামাজিক আচরণ শেখা, সামাজিক আচরণ শেখাটাও শিশুর একটা ডেভেলপমেন্টের উদাহরণ। আবেগ নিয়ন্ত্রণ করা, তারপর নৈতিক মূল্যবোধ, এগুলো হচ্ছে শিশুর ডেভেলপমেন্টের উদাহরণ। তো আমরা এখানে দেখতে পেলাম যে ডেভেলপমেন্টটা হচ্ছে শিশুর শারীরিক, মানসিক, এখানে রয়েছে ডেভেলপমেন্টটা হলো শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়, নৈতিক সব ধরনের পরিবর্তন। তারপর ডেভেলপমেন্টটা হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ পরিবর্তন। অর্থাৎ ডেভেলপমেন্টটা গুণগত পরিবর্তন এবং পরিমাণগত পরিবর্তন উভয়ই। ডেভেলপমেন্টের শিক্ষাগত গুরুত্ব। ডেভেলপমেন্টের কি গুরুত্ব রয়েছে শিক্ষার ক্ষেত্রে, এবারে আমরা একটু দেখে নেব। শিক্ষার্থীর ডেভেলপমেন্টাল স্টেজ অনুযায়ী পাঠদান করতে হবে।
অর্থাৎ শিক্ষার্থীদের ডেভেলপমেন্টাল স্টেজ, তাদের বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজ রয়েছে। আমরা পড়লাম ইনফেন্সি, তারপর লেট চাইল্ডহুড, তারপর অ্যাডোলেসেন্স। এই অনুযায়ী তাদেরকে পাঠদান করাতে হবে। তারপর হচ্ছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট স্টেজ অনুসারে বিষয় নির্বাচন। পিয়াজে যেমন সংবেদন চালকমূলক স্তর 0 থেকে 2 বছরের কথা বলেছেন, তারপর প্রাক সক্রিয়তার স্তর 2 থেকে 7 বছরের কথা বলেছেন, এবং এই স্তরগুলোর যে বৈশিষ্ট্য রয়েছে এই স্তরগুলো অনুসারে আমাদের বিষয় নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে এরিকসনের সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট অনুযায়ী মোটিভেশন টেকনিক্স। এরিকসন যে সাইকোসোশিয়াল ডেভেলপমেন্টের তথ্যটা দিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের শিশুদেরকে শিক্ষা দিতে হবে। ডেভেলপমেন্ট স্টেজ মিসম্যাচ হলে লার্নিং ডিফিকাল্টি দেখা দেয়। ডেভেলপমেন্ট স্টেজ মিসম্যাচ হলে, অর্থাৎ ডেভেলপমেন্টের যে স্টেজগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি তারতম্য ঘটে তাহলে লার্নিং ডিফিকাল্টি দেখা দেয়। অর্থাৎ শিশুর যদি ডেভেলপমেন্ট ভালোভাবে না হয় তাহলে তার কি হবে? লার্নিং ডিফিকাল্টি দেখা দেবে। তারপর হচ্ছে ম্যাচিউরেশন বা পরিপক্কতা। ম্যাচিউরেশন হলো জেনেটিক্যালি নির্ধারিত পরিপক্কতার প্রক্রিয়া যা বয়সের সাথে সাথে ন্যাচারালি ঘটে। অর্থাৎ ম্যাচিউরেশনটা হচ্ছে একটা জেনেটিক্যালি প্রক্রিয়া যেটা বয়সের সাথে সাথে ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে ঘটে। এটি শারীরিক ও মানসিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের ফাউন্ডেশন। এই ম্যাচিউরেশনটা হচ্ছে শারীরিক এবং মানসিক, এছাড়া এটা গ্রোথ এবং ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশের ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি। ম্যাচিউরেশনের বৈশিষ্ট্য, এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হেরিডিটি কন্ট্রোল, অর্থাৎ বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই প্রশ্নটাও খুব জরুরি যে ম্যাচিউরেশন কি বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত হয় নাকি আমাদের বৃদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হয় নাকি আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো এটা হবে ম্যাচিউরেশনটা আমাদের হেরিডিটি কন্ট্রোল বা বংশগতি দ্বারা বা জেনেটিক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে এনভায়রনমেন্ট শুধু সহায়তা করে। এক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টের ভূমিকাটা হচ্ছে শুধু সহায়তা করা, আর কিছুই না। এনভায়রনমেন্ট কিন্তু আমাদের ম্যাচিউরেশনের উপর হস্তক্ষেপ করতে পারে না, বরং সহায়তা করতে পারে। এইজ স্পেসিফিক চেঞ্জেস, এটি সঠিক বয়সে ঘটে। ম্যাচিউরেশনটা আমাদের সঠিক বয়সে আপনা আপনি ঘটে যায়। এক্ষেত্রে পরিবেশ কোনো হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু পরিবেশ শুধু আমাদের ম্যাচিউরেশনটাকে সহায়তা করতে পারে। প্রিরিকুইজিট ফর লার্নিং, অর্থাৎ শিখনের পূর্ব শর্ত এটা। যেমন মাসেল ম্যাচুরেশন ছাড়া শিশু লিখতে পারবে না। অর্থাৎ শিশুর যদি পেশির যদি পরিপক্কতা না ঘটে তাহলে সে কি হবে? সে লিখতে পারবে না। তারপর হচ্ছে অটোমেটিক প্রসেস, এক্সটার্নাল ট্রেনিং লাগে না, তবে এনভায়রনমেন্ট সাপোর্ট হতে হয়। আমাদের ম্যাচিউরেশনের জন্য এক্সট্রা ট্রেনিং লাগে না, তবে এনভায়রনমেন্ট সাপোর্টিভ হতে পারে। ম্যাচিউরেশনের জন্য আমাদের কোনো ধরনের এক্সটার্নাল ট্রেনিং এর প্রয়োজন হয় না, এটি আপনা আপনি নির্দিষ্ট বয়সে ঘটে যায়।
ম্যাচিউরেশনের উদাহরণ দাঁত ওঠা, হাঁটা শেখা, মাসেল কন্ট্রোল, যৌন পরিপক্কতা। এগুলো ভালো করে খেয়াল রাখবে। ম্যাচিউরেশনের শিক্ষাগত গুরুত্ব। শিক্ষকের বোঝা উচিত কোন স্কিল ম্যাচিউরেশন ডেভেলপমেন্ট। প্রিম্যাচিউর ট্রেনিং দিলে ফার্স্টেশন হবে, যেমন 2 বছর বয়সের আগে লিখতে শেখানোর চেষ্টা। আমরা যদি শিশুর পরিপক্কতা বা ম্যাচিউরেশনের আগে কোনো শিক্ষা গ্রহণ করতে দিই, তার ফার্স্ট্রেশন হবে, বা কোনো ট্রেনিং গ্রহণ করতে দিয়ে তার ফার্স্ট্রেশন হবে। উদাহরণ হচ্ছে 2 বছর বয়সের আগে লিখতে শেখানোর চেষ্টা করা। আমরা যদি 2 বছর বয়সের আগে শিশুকে লিখতে দেই, সে কিন্তু লিখতে পারবে না, তার অসুবিধার সৃষ্টি হবে। তারপর হচ্ছে গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচিউরেশনের পার্থক্য। আমরা এই টেবিলটির মাধ্যমে গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচিউরেশনের মধ্যে কি পার্থক্য রয়েছে এক নজরে দেখে নেব। গ্রোথ হচ্ছে শারীরিক বৃদ্ধি, ডেভেলপমেন্ট হচ্ছে সামগ্রিক পরিবর্তন, আর ম্যাচিউরেশন হচ্ছে জেনেটিক পরিপক্কতা। তারপর হচ্ছে গ্রোথ পরিমাণগত, ডেভেলপমেন্ট হচ্ছে গুণগত ও পরিমাণগত উভয়ই, কিন্তু আবার ম্যাচিউরেশনটা হচ্ছে গুণগত। তারপর গ্রোথটা হচ্ছে মেজারেবল, অর্থাৎ পরিমাপযোগ্য। ডেভেলপমেন্টটা হচ্ছে মেজারেবল প্লাস অবজারভেবল, অর্থাৎ ডেভেলপমেন্টটা আমরা পরিমাপ করতে পারি এবং অবজার্ভও করতে পারি বা পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু ম্যাচিউরেশনটা কি অবজারভেবল, শুধু পর্যবেক্ষণযোগ্য। গ্রোথ হচ্ছে একটি অংশ, ডেভেলপমেন্ট হচ্ছে পূর্ণ অংশ, আর ম্যাচিউরেশনটা হচ্ছে শিক্ষার একটা ভিত্তি। গ্রোথ থেমে যায়, ডেভেলপমেন্ট মৃত্যু পর্যন্ত চলে এবং ম্যাচিউরেশন নির্দিষ্ট বয়সে সম্পূর্ণ হয়। লার্নিং এর সাথে সম্পর্ক। প্রথমে রয়েছে গ্রোথ ও লার্নিং, অর্থাৎ বৃদ্ধি ও শেখা, গ্রোথ ও লার্নিং। গ্রোথ ফিজিক্যাল এবিলিটি বৃদ্ধি করে, যা লার্নিং এ সহায়তা করে, যেমন উচ্চতা বৃদ্ধি পেলে বোর্ডে লিখতে পারা। অর্থাৎ গ্রোথ আমাদের কি করে, ফিজিক্যাল এবিলিটিটা বৃদ্ধি করে, লার্নিং এ সহায়তা করে। যেমন উচ্চতা বৃদ্ধি পেলে আমরা বোর্ডে হাত দিয়ে লিখতে পারবো, এক্ষেত্রে আমাদের শিক্ষার জন্য সহায়ক হচ্ছে। তারপর আমাদের পেশিগুলা বৃদ্ধি পেলে বা আমাদের শারীরিক বিকাশ ভালো হলে আমরা খেলতে পারবো। এটাই হচ্ছে আমাদের গ্রোথ ও লার্নিং এর মধ্যে সম্পর্ক। ডেভেলপমেন্ট ও লার্নিং। ডেভেলপমেন্টের ফলে কগনিটিভ, সোশিয়াল, ইমোশনাল স্কিল বাড়ে, যা শেখার জন্য অপরিহার্য। যেমন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট না হলে রিডিং পসিবল নয়। এখানে বলা হচ্ছে ডেভেলপমেন্টের ফলে কগনিটিভ, সোশিয়াল, ইমোশনাল স্কিল বাড়ে, অর্থাৎ আমাদের প্রজ্ঞামূলক, সামাজিক এবং আবেগীয় দক্ষতা বাড়ে। কার ফলে? ডেভেলপমেন্টের ফলে, যা আমাদের শেখার জন্য একটা অপরিহার্য বিষয়। তারপর হচ্ছে ম্যাচিউরেশন ও লার্নিং। ম্যাচিউরেশন হলো লার্নিং এর পূর্বশর্ত, যেমন মাসেল ম্যাচিউরিটি না হলে লিখতে পারবে না। অর্থাৎ আমরা আগেও দেখেছি ম্যাচিউরেশনটা হচ্ছে আমাদের লার্নিং এর একটা পূর্বশর্ত, অর্থাৎ আমাদের যখন ম্যাচিউরেশনটা হবে
তখনই আমাদের লার্নিং হবে। এখানে একটা উদাহরণ রয়েছে, যেমন মাসেল ম্যাচুরিটি না হলে লিখতে পারবেন, অর্থাৎ তার পেশিগত যদি বিকাশ না হয় সে লিখতে পারবেন। এডুকেশনাল ইমপ্লিকেশনস বা শিক্ষাগত প্রয়োগ। রেডিনেস অফ লার্নিং বোঝা শিক্ষার্থীর ম্যাচুরেশন স্টেজ অনুযায়ী শিক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীদের শেখার জন্য প্রস্তুতি এবং শেখার ক্ষমতা অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতে হবে, এবং ম্যাচুরেশন স্টেজ অনুযায়ী তাদের জন্য শিক্ষণ পরিকল্পনা করতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্মান করা, ডেভেলপমেন্ট রেট সবার এক নয়। সকলের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে সম্মান করা, অর্থাৎ সকলের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সকলের আলাদা আলাদা ক্রিয়েটিভিটি রয়েছে, সেগুলোকে আমাদের সম্মান করতে হবে। এছাড়া সকলের আলাদা আলাদা দুর্বলতাও রয়েছে, সেগুলোকে আমাদের সম্মান করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট রেট সবার এক নয়, অর্থাৎ সকলের যে ডেভেলপমেন্ট বা বিকাশটা এটা এক হয় না। এজ অ্যাপ্রোপ্রিয়েট পেডাগজি। শিশুদের কংক্রিট অপারেশনাল স্টেজে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট শেখানো যাবে না, অর্থাৎ পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের স্তর অনুযায়ী তারা যখন কংক্রিট অপারেশনাল স্টেজ, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তরে থাকে, তখন তাদেরকে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত কনসেপ্ট শেখানো যাবে না। তাদেরকে আমরা বিমূর্ত জিনিসগুলো শেখাতে পারবো না, তাদেরকে আমাদের কংক্রিট জিনিসগুলো দেখাতে হবে, অর্থাৎ যেগুলো মূর্ত জিনিস রয়েছে সেগুলোকে দেখিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে। ব্যালেন্স অ্যাপ্রোচ। গ্রোথ, ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন তিনটিতেই গুরুত্ব, অর্থাৎ আমাদের বৃদ্ধি, বিকাশ এবং ম্যাচুরেশন প্রত্যেকটাই একটা আরেকটার উপর নির্ভরশীল, অর্থাৎ তারা উভয়কে ব্যালেন্স করে চালিত করে। তারপর আমরা চলে আসি থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচুরেশন সম্পর্কে যে বিভিন্ন থিওরি রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে পিয়াজ কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ। পিয়াজে মূলত 4টি স্তরের কথা বলেছেন, সেগুলো হচ্ছে সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2 বছর, অর্থাৎ সংবেদন চালকমূলক স্তর। সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন চালকমূলক স্তর এর বয়সসীমা হচ্ছে 0 থেকে 2 বছর। এর কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে এখানে। সেন্স ও মুভমেন্ট কোঅর্ডিনেশন, তারা কি করে সেন্স, তাদের যে সেন্স অর্গানগুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিক্য, জিহ্বা, ত্বক, এগুলোর মাধ্যমে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। এবং মুভমেন্ট কোঅর্ডিনেশন, তারা বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে তাদের হাব ভাব প্রকাশ করার চেষ্টা করে। তারপর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর, এর বয়সসীমা হলো 2 থেকে 7 বছর। এর বৈশিষ্ট্য হলো ল্যাঙ্গুয়েজ সিম্বল ইউজ, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তরে শিশুরা ভাষা শিখে সিম্বল ইউজ করে, অর্থাৎ তারা বিভিন্ন প্রতীক ইউজ করে, প্রতীক চিহ্ন ইউজ করে, বা অনেক সময় তারা হাত দিয়ে কোনো কিছুকে দেখায়। এটাই হচ্ছে আমাদের প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তর। এই স্তরে
বয়স সীমা হলো 7 থেকে 11 বছর। এই স্তরে তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং উইথ কংক্রিট অবজেক্ট, অর্থাৎ তারা বাস্তব চিন্তা করতে পারে, লজিক্যাল থিঙ্কিং করতে পারে, কংক্রিট অবজেক্ট অর্থাৎ মূর্ত বস্তুর সাথে, যেগুলো বিমূর্ত সেগুলো নিয়ে তারা চিন্তা করতে পারে না। তারপর 4 নাম্বার হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। এটা 11 বছরের ঊর্ধ্বে। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ তারা এই পর্যায়ে বিমূর্ত চিন্তা করতে সমর্থ হয়। তারপর রয়েছে এরিকসনস সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব। এই তথ্যর মধ্যে কি বলা হয়েছে আমরা জানার চেষ্টা করব। এরিকসনের সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট বা মনোসামাজিক বিকাশ তত্ত্বের মধ্যে মূলত 8টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং 8টি ধাপের কথা বলা হয়েছে। প্রথমে হচ্ছে বিশ্বাস বনাম আত্মবিশ্বাস, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। এর বয়স সীমা হচ্ছে জন্ম থেকে 18 মাস এবং এটাকে আমরা ইনফ্যান্সি বা শৈশব বলবো। এরকম প্রশ্ন আসতে পারে যে বিশ্বাস বনাম আত্মবিশ্বাস এটি শিশুর কোন স্তরে পড়ে? তাহলে এটা হয়ে যাবে ইনফ্যান্সি বা শৈশবে। তারপর হচ্ছে স্বায়ত্ত শাসন বনাম লজ্জা ও সন্দেহ, অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট। এর বয়সসীমা হচ্ছে 18 মাস থেকে 3 বছর এবং এর ধাপ হচ্ছে গিয়ে আর্লি চাইল্ডহুড অর্থাৎ প্রারম্ভিক শৈশব। তারপর হচ্ছে উদ্যোগ বনাম অপরাধবোধ, ইনিশিয়েটিভ ভার্সেস গুইল্ট। এর বয়সসীমা হচ্ছে 3 থেকে 6 বছর এবং এটা হয় প্রি স্কুল এজে অর্থাৎ স্কুলে যাওয়ার আগে। তারপর হচ্ছে পরিশ্রম বনাম হীনমন্যতা, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। এর বয়সসীমা হচ্ছে 6 থেকে 12 বছর এবং এটা স্কুল এজে ঘটে, যখন তারা স্কুলে যায় বা সদ্য স্কুলে যাওয়া শুরু করেছে তখন এই স্টেজটা হয়। তারপর হচ্ছে পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এর বয়সসীমা হলো 12 থেকে 18 বছর এবং এটা হচ্ছে এডোলেসেন্সে অর্থাৎ কৈশোরে বা বয়সন্ধিকালে। তারপর হচ্ছে ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। এর বয়সসীমা হচ্ছে 18 থেকে 40 বছর, ইয়ং অ্যাডাল্টহুড অর্থাৎ তাদের প্রাপ্তবয়স্কের প্রথম লগ্নি এই স্টেজটা হয়ে থাকে, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে এটা হয়। তারপর হচ্ছে সৃজনশীলতা বনাম স্থবিরতা, জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। এর বয়সসীমা হলো 40 থেকে 65 বছর এবং এটা মিডিল অ্যাডাল্টহুড অর্থাৎ মধ্য প্রাপ্তবয়স্কের মধ্যে পড়ে। এর বয়সসীমা হলো 40 থেকে 65 বছর। এবং 8 নাম্বার হচ্ছে অহং সঙ্গতি বনাম হতাশা, ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার।
এর বয়সসীমা হলো 65 বছর থেকে মৃত্যু পর্যন্ত, লেট অ্যাডাল্টহুড, অর্থাৎ তাদের প্রাপ্তবয়স্কের শেষ দিকে হচ্ছে এই পর্যায়টা, এবং এর বয়সসীমা হলো 65 বছর থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ এটা মৃত্যুর আগ পর্যন্ত এই স্টেজটা থাকে। এবারে আমরা গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচিউরেশন সম্পর্কে বিভিন্ন ব্যক্তিত্বের মন্তব্য নিয়ে একটু আলোচনা করব এবং দেখে নেব কে কি বলেছেন। প্রথমে রয়েছে গ্রোথ নিয়ে মন্তব্য। ক্রো অ্যান্ড ক্রো বলেছেন, গ্রোথ বা বৃদ্ধি হলো শরীরের আকার ও গঠনের পরিবর্তন। ক্রো বলেছেন যে বৃদ্ধিটা হচ্ছে শরীরের আকার ও গঠনের পরিবর্তন। এই লাইনগুলা অনেক সময় টেট পরীক্ষায় আসতে দেখা যায়, তো এগুলো মনে রাখার চেষ্টা করবে, প্রয়োজনে খাতায় লিখে নেবে। তারপর হচ্ছে হারলক বলেছেন, গ্রোথ মানে হলো আকার ও গঠনের বৃদ্ধি যা মাপা যায়। হারলক বললেন যে গ্রোথ হলো আকার এবং গঠনের বৃদ্ধি যা মাপা যায় বা পরিমাপ করা যায়। তারপর ডেভেলপমেন্ট নিয়ে মন্তব্য। ডেভেলপমেন্ট নিয়ে এলিজাবেথ হারলক মন্তব্য করেছেন যে ডেভেলপমেন্ট হলো ধারাবাহিক পরিবর্তন যা পরিপক্কতা এবং অভিজ্ঞতার ফলে ঘটে। অর্থাৎ ডেভেলপমেন্ট সম্পর্কে হারলক বললেন যে ডেভেলপমেন্ট হলো ধারাবাহিক পরিবর্তন যা পরিপক্কতা এবং অভিজ্ঞতার ফলে ঘটে। এটা পরিপক্কতা বা ম্যাচিউরেশন এবং অভিজ্ঞতা ফলে ঘটে। তারপর ডেভেলপমেন্ট সম্পর্কেও ক্রো বললেন যে ডেভেলপমেন্ট হলো পরিপক্কতার দিকে ধারাবাহিক অগ্রগতি। তারপর হচ্ছে ম্যাচিউরেশন নিয়ে আর্নল্ড গ্যাসেল বলেন, ম্যাচিউরেশন হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা জন্মগতভাবে নির্ধারিত। তারপর হচ্ছে হেভিংহার্স্ট ম্যাচিউরেশন নিয়ে বললেন যে ম্যাচিউরেশন শিশুদের শেখার জন্য প্রস্তুত করে, অর্থাৎ ম্যাচিউরেশনটা হচ্ছে শেখার পূর্বশর্ত। তারপর লার্নিং নিয়ে মন্তব্য। লার্নিং নিয়ে এডওয়ার্ড থর্নডাইক একটি মন্তব্য করেছেন, সেটি হলো লার্নিং অকার্স বেস্ট when learner is ready to learn। অর্থাৎ লার্নিং বা শেখাটা তখনই ভালো হয় যখন শিশুরা বা শিক্ষার্থীরা শেখার জন্য প্রস্তুত হয়। তো ধন্যবাদ সবাইকে। আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপডেট সহজেই বা সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ।